আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্ল্যাক বাঘ মানে কালো হরিণের মতো বনের জীবজন্তুকে বাঁচানোর জন্য একটা মানুষের মধ্যে কতটা আবেগ থাকতে পারে এইটা জানলে আপনিও অবাক হবেন। এই গল্পটা হচ্ছে এক যুবকের। তার জেলায় প্রত্যেক মাসে কালো হরিণ মারা যাচ্ছিল। এইসব দেখে তার অনেক কষ্ট হচ্ছিল, ও মন খারাপ করে থাকতো, কিন্তু কিছু বুঝতে পারতো না যে কি করা যায়। এই ছেলে যখন কলেজে ছিল তখন বিষ্ণয় সমাজের একটা সম্মেলনে যোগদান করে, যেটা জঙ্গলকে কাটা ও বন্য জীবজন্তুদের ক্ষতির জন্য ছিল। এইটাই ওই সময় ছিল ওই যুবকের জীবনে অর্থ বদলে দেয়। নিজের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যায় এবং প্রতিজ্ঞা করে হরিণকে বাঁচানো। কিন্তু প্রশ্ন ছিল এইটা, 20 বছরের ছেলে শিকারীদের সাথে লড়বে কিভাবে? সে গ্রামবাসীদের বলে, যখনই কোনো শিকারীর খবর পাও তাহলে যেন তাকে জানানো হয়। একবার গ্রামের এক ইনফর্মার খবর দেয় কোথাও শিকার হতে চলেছে। শীতের রাত ছিল, তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি। তারপরেও সে নিজের মোটরসাইকেল নাই এবং 30 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে যায়। যতক্ষণে সে ওখানে পৌঁছায়, আফসোস, হরিণ তার আগে শিকার হয়ে যায় এবং মাংস আলাদা করা হয়। কিন্তু তারপরেও সে পুলিশকে ডাকে এবং শিকারীদেরকে গ্রেপ্তার করায়। ওয়ার্ল্ড লাইফ অ্যাক্ট 1992 শিডিউল 1 অনুসারে তার উপরে চার্জশিট তৈরি করা হয়। এইটা ওইখানে লোকাল শিকারীদের জন্য ওয়ার্নিং এর মতন একটা জিনিস ছিল। কিছু সময় পরে আবার এইরকমই একটা কেস সামনে আসে। আবার খবর আসে এইরকম জায়গায় আবার হরিণ মারা হবে। আবার একবার ওই যুবক ওইখানে পৌঁছানোর আগে হরিণকে শিকার করা হয়। এই এক যুবক কোনোভাবে শিকারীদেরকে আটকানোর চেষ্টা করে, তো এক শিকারী তার মাথায় বন্দুক লাগিয়ে দেয়। যুবক বলেছিল ভয় তো তাকে লেগেছিল, কিন্তু কোনো প্রজাতিকে বাঁচানোর জন্য নিজের জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাই হোক। কিছু সময় পরে পুলিশ আসে এবং শিকারীদের গ্রেপ্তার করে এবং এইভাবে তার প্রাণ বেঁচে যায়। জানেন বন্ধুরা, আমাদের এই গল্পের যুবকটাকে, এই যুবকটা হলো বিষ্ণই। 51 বছর বয়সের অনিল বিষ্ণই। ইনার গল্প পাবলিশ হয়েছিল দ্য বেটার ইন্ডিয়াতে, এক খুবই ভালো মিডিয়া পোর্টাল যা রেগুলারলি এইরকম রিয়েল লাইফ হিরোকে সামনে আনে। অনিল বিষ্ণয় রাজস্থানের লাক্সার গ্রামের কৃষক। এখনো পর্যন্ত 300-এরও বেশি শিকারীকে হাতে নাতে ধরেছে। ইনি কেস করে, ইনি সাক্ষী দেয় এবং যতদিন কেস চলে ততদিন সেটা ফলো করে অপরাধীদের জেলে পৌঁছানোর জন্য। কালো হরিণ মরার কারণ শুধু শিকার নয়, আরো কিছু কারণ আছে, যেমন সড়ক দুর্ঘটনা, জলবায়ু, কুকুর কামড়ানো। এই জন্য অনিল বিষ্ণয় 2 লক্ষ টাকা চাঁদা তোলে গ্রামের সবার থেকে এবং 66টা পুকুর বানায় যাতে গরমের সময় বন্য জীবজন্তুরা জল খেতে পারে। যদি কোনো বন্য প্রাণীকে আহত হয় বা চোট লাগে তখন সে নিজের বাড়িতে বা ফরেস্ট ডিপার্টমেন্টের মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসা দেয়। যদি হরিণের বাচ্চা মারা যায় তখন সে ততক্ষণ তাকে পালে যতক্ষণ না সে জঙ্গলে ছাড়ার মতন হয়। আজকে রাজস্থানে 12টি জেলায় 3000 মানুষ ওনার দলে যোগ দিয়েছে। আর এত বছরে ওরা প্রায় 10,000 কালো হরিণ ও চিঙ্কারা হরিণকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। এইটাই কারণ ছিল রাজস্থানের সরকার অনিল বিষ্ণয়কে অমৃতা দেবী পরিবেশ পুরস্কার দিয়ে সম্মান করেছিলেন। এখন মজার কথা দেখুন বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বিষ্ণয়ী সমাজকে নিয়ে খুব তারিফ করছে। আমাদের নিউজ মিডিয়া এদের চর্চা প্রত্যেক সপ্তাহে করতে থাকে। আর একজন টুইটার ইউজার এইটা বলে দেয়, বিষ্ণয়ী ভারতের নতুন ভগৎ সিং। বাহ, কিন্তু সমস্যা শুধু একটা, এরা অনিল বিষ্ণয়ের কথা বলছে না। এরা তো অনিল বিষ্ণয়কে চেনেও না, এরা কথা বলছে লরেন্স বিষ্ণয়। কে এই লরেন্স বিষ্ণয়? ইনি আজ পর্যন্ত কতগুলো কালো হরিণকে বাঁচিয়েছে। খোঁজাখুঁজি করলে এরকম কোনো কিছুই পাবেন না যে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশনে কোনো কাজ করেছে, কিন্তু খুঁজে পাবেন এর উপর 84টা অপরাধের অভিযোগ রয়েছে। জানতে পারবেন লরেন্সটা একজন গ্যাংস্টার। বিষ্ণয় নিজের পড়াশোনা করেছেন সুরতগড় কলেজ থেকে এবং বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় জীবনের আসল উদ্দেশ্য বানিয়ে নেন। অন্যদিকে লরেন্স বিষ্ণয় নিজের পড়াশোনা করে চণ্ডীগড় কলেজ থেকে এবং করে কি স্টুডেন্ট পলিটিক্সে যোগ দেন। চলুন, এটা তো ভালো কথা, আমার মতে ছাত্ররা পলিটিশিয়ান হতেই পারে। ভগৎ সিংহ নিজের কলেজ জীবনে পলিটিশিয়ান ছিল, ব্রিটিশ সরকারের অত্যাচারের উপর আওয়াজ তুলতো। ভগৎ সিং বলে, বম পিস্তল দিয়ে ক্রান্তি আনা কখনোই সম্ভব নয়, ক্রান্তির তলোয়ার বিচারের উপর ধার হয়। ইনি কীর্তির মতো পত্রিকায় অনেকগুলো প্রবন্ধ লেখে, যেমন ধর্ম ও দাঙ্গার মতন জিনিসকে ঠিক করা। এই প্রবন্ধ দিয়ে উনি জানান কিভাবে সাম্প্রদায়িক শক্তি দেশকে ভাঙছে। উনি ওই সময়ের দাঙ্গার কথা বলছিল যে মানুষ একে অপরকে শুধু এই জন্য মারছিল, কেউ হিন্দু, কেউ শিখ, তো কেউ মুসলমান। এই আর্টিকেলে ভগৎ সিং কিছু সমাধান বলে। মানুষের মধ্যে কাজের চেতনা জাগানো দরকার, মানে মানুষকে অনুভব করাতে হবে কেউ হিন্দু হোক বা মুসলিম, আসলে তোমরা তো সবাই গরিবই এবং দুনিয়ার সব গরিব মানুষ হোক না সে সাদা বা কালো, ধর্মীয় বা বিদেশি, সবার একই অধিকার। ওদের ফায়দা এটাতেই ভেদাভেদ সরানো হোক এবং গণতন্ত্রকে নিজের হাতে আনা হোক। শেষে তারা আশা করে কি ভারতের প্রকৃত সহানুভূতিশীল এই সমস্যাগুলোর ব্যাপারে ভাববে ও দেশকে আত্মধ্বংস থেকে বাঁচাবে। কিন্তু কথা হচ্ছে, লরেন্স কি এই সমস্যাগুলোর ব্যাপারে ভেবেছিল? ও কি দেশের একত্র বাড়ানোর জন্য কিছু করেছিল? জিজ্ঞেস করুন নিজেকে। ভগৎ সিং আফসোস করেছিল, যে কৃষক সবার জন্য ফসল ফলায় সে কেন ক্ষুধার্ত? যে বুনে বুনে সবার জন্য কাপড় তৈরি করে তারই বাচ্চার কাছে কাপড় কেন থাকে না? তাহলে কি লরেন্স এই সব বিষয় বিরোধ করেছিল? কৃষকদের তাদের ফসলের উচ্চ দাম দেয়া হোক,
না, তাহলে কি ছিল লরেন্স বিষ্ণয়ের স্টুডেন্ট পলিটিক্স? পুলিশ ডোসিয়ার থেকে জানা যায় লরেন্স বিষ্ণই স্টুডেন্ট পলিটিক্সে নির্বাচনে এক ক্যান্ডিডেটের জন্য প্রচার করছিল এবং তখন দ্বিতীয় পার্টির সাথে ঝগড়া হয়। তারপর ওর বন্ধু সতর্ক করার জন্য গুলি চালায় এবং 5 দিন পরে লরেন্স বিষ্ণই ও ওর বন্ধু মিলে রাইভাল ক্যান্ডিডেটের কোনো এক মানুষের গাড়ি জ্বালিয়ে দেয়। তারপর লরেন্স সহ তার 8 বন্ধুকে গ্রেপ্তার করা হয়। জেলে ও অস্ত্র সাপ্লায়ারের সাথে দেখা করে। জেল থেকে যখন বের হয়ে আসে তখন গুন্ডাগিরি চলতে থাকে, ওর উপর অনেক কেস হয়, কিন্তু দুই পার্টি যখন চুক্তি করে নেয় কেস ক্লোজ হয়ে যায়। এটা সাল 2010-এর কথা, যখনও পাঞ্জাব ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্গানাইজেশন পোস্টের জন্য নির্বাচনে দাঁড়ায়। এই আর্টিকেলটাকে দেখুন, নির্বাচনে হেরে যায় তো ইলিজেডলি রাইভাল ক্যান্ডিডেটকে আক্রমণ করে। সাল 2011-তে যখন সে বেলে বের হয় তখন সে আবার নির্বাচনে দাঁড়ায় এবং এইবার জিতেও যায়। কলেজে থাকতে 18টা অভিযোগের কেস এর উপর দায়ের হয়। সাল 2012-তে লরেন্সকে তার ল ডিগ্রি দেওয়া হয় এবং যে কোনো মানুষ তার ল ডিগ্রি নেওয়ার পর কি করে, লয়ের প্র্যাকটিস শুরু করে। কিন্তু লরেন্স কি এইসব করেছিল? করেনি। ও কোর্টে তো গিয়েছিল, কিন্তু সাধারণ মানুষকে সঠিক বিচার দেওয়ার জন্য নয়, উকিলের মতো নয়, বরং সে গেছিল একজন অপরাধী হিসেবে। 2013-তে লরেন্স নিজে থেকে কাউকে প্রেসিডেন্ট পোস্টের জন্য কোনো এক ক্যান্ডিডেটকে নমিনেট করে এবং এই আর্টিকেলটাকে দেখুন, ক্যাম্পিং এর সময় ও এবং ওর অ্যাসোসিয়েট মিলে রাইভাল নমিনিকে খুন করে তারপর তারা পালিয়ে যায়। 2014-তে লরেন্সকে এক পুলিশ চেকিং এ গ্রেপ্তার করা হয় এবং 2015-তে কোর্টে পেশ করার সময় পুলিশ কাস্টাডি থেকে সে আবার পালিয়ে যায়, পরে আবার তাকে ধরা হয়। এই পর্যন্ত সে নিজের গ্যাংয়ের প্রধান মেম্বার হিসেবে নিজের জায়গা বানিয়ে নিয়েছিল। এখন লরেন্সের বন্ধু গোল্ডি বারার গ্যাংকে চালানো শুরু করে, সাথে নতুন ভারতে ব্যবসা করার সহজাতও রয়েছে। এই জন্য জেল থেকেও ক্রিমিনালরা নিজের কাজ করতে পারে। তো এখন লরেন্স হাত মিলায় আরো এক গ্যাংস্টারের সাথে, সন্দীপ ওরফে কালা জেঠেরির সাথে। পরে এদের ঝগড়া হয়, কিন্তু পুলিশ বলে যখন এরা একসঙ্গে ছিল লরেন্স কালা জেঠেরি মিলে রাজস্থানে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় 30টা মার্ডার করে। মার্ডারের মানে বোঝেন আপনি? মুভিতে মার্ডার জিনিসটা এতটাই সহজ ও স্টাইলিশ হয় যেন পাবজি গেমের মতো, কোনো এক ভিডিও গেম। মনে হয় গেম ওভার হলেই আবার রিসেট হয়ে যাবে, কিন্তু আসল জীবনে যখন কেউ মারা যায় তো সে আর ফিরে আসে না। সারা জীবনের জন্য তার পরিবার ভেঙে পড়ে, না শুধু অর্থের দিক থেকে, মানসিক দিক থেকেও। 30-এরও বেশি পরিবার এইখানে শেষ হয়ে যায়। লরেন্সের সব থেকে বড় শত্রুদের মধ্যে একজন ছিল দবিন্দর বাম্বিয়া। কিসের শত্রুতা ছিল এই দুজনের মধ্যে? কি এরকম কিছু ছিল? দবিন্দর বাম্বিয়া একজন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাহায্যে দেশে ধর্মীয় দাঙ্গার কাজ করত বা যুবকদের ড্রাগ সাপ্লাই করত, আর লরেন্স এই সব কিছু বন্ধ করতে চাইতো না। এই সব কিছুই ছিল না। যদি লরেন্সের উপর কাল কোনো মুভি তৈরি করা হয় তাহলে এইরকমই গ্লোরিফিকেশন, জাস্টিফিকেশন দেখিয়ে দেবে। কিন্তু সত্যি এইটা, লরেন্স এবং দাবিন্দারের শত্রু ছিল এক্সটর্শন মানি, মানে চাঁদাবাজি নিয়ে। এইটার মানে যারা মেহনত করে শরীরের ঘাম ঝরে কামাই করা, যেটা সবার দ্বারাই সম্ভব না, অন্যকে ধমকিয়ে তাদের পয়সা লুটপাট করে নেওয়া। ধমকি দেয়, টাকা যদি না দাও তাহলে জানে মেরে দেবো, আর যদি টাকা দাও তাহলে কিছুই করবো না, অন্য গুন্ডা বদমাইশদের থেকেও তোমাকে বাঁচাবো। দাবিন্দার বাম্বিয়া চাঁদার রকেট চন্ডিগড়, মোহালি, পাঞ্চলুকাতে চলতো। লরেন্সকেও এই পাপের কামাই নেয়ার ছিল। তো এদের ইন্টার গ্যাং রাইভেলের জন্য পাঞ্জাব, দিল্লি, চন্ডিগড়ে শুট আউট হয়। চাঁদাবাজি ছাড়াও লড়াইয়ের আরো একটা কারণ ছিল পাঞ্জাব মিউজিক ইন্ডাস্ট্রি ও কাবাডি খেলোয়াড়দের উপর নিজের শিকন্দা কষানো। কিন্তু সেপ্টেম্বর 2016-তে দাবিন্দার বাম্বিয়া এক পুলিশ এনকাউন্টারে মারা যায়। खबर बठिंडा तो है जिथे गैंगस्टर दविंदर बंबीहा पुलिस एनकाउंटर दे विच मारिया गया। আজকালের যুবক অনেক আকর্ষিত হয় এইসব গ্যাংস্টারদের দেখে। তারা এই কথাটা ভালো করে মাথায় ঢুকে নাও, যখনই কোনো গ্যাংস্টার বেঁচে থাকে তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। ধরো জেলে, অথবা জেলেও যদি না হয় তারপরেও তার জীবন এক লাক্সারি জেলের মতোই হয়। থাকুক না তার অনেক টাকা পয়সা, লাক্সারি, কিন্তু তারপরেও তাকে থাকতে হয় লুকিয়ে। হোক না সেটা লরেন্স বিষ্ণই বা দাউদ ইব্রাহিম। যেভাবে আমি বা আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ইন্ডিয়া গেটের সামনে আনন্দে আইসক্রিম বা কুলফি খাই, কখনো ঋষিকেশে বন্ধুদের সঙ্গে রাফটিং করি, নিজের পরিবারের সাথে আনন্দে আনন্দ উৎসব পালন করি, এই সব স্বাধীনতা গ্যাংস্টারদের জীবনে থাকে না। এরা সবসময় ভয় ও আতঙ্কের মধ্যে থাকে যাতে কেউ না এসে তাদের মেরে দেয়। হয়তো দ্বিতীয় কোনো গ্যাংস্টার মেরে দেবে, নয়তো পুলিশ এনকাউন্টারে মারা যাবে, অথবা জেলের ভিতরে বন্ধ থাকবে। আর এইটাও হতে পারে জেলের ভেতরেও কেউ মেরে দিবে। দাবিন্দার বাম্বিয়া ছাড়াও কতগুলো উদাহরণ আছে এইখানে। যেমন লরেন্স গ্যাংকের আরো এক বিখ্যাত গ্যাংস্টার ছিল অঙ্কিত ভাদু। যখন লরেন্সের জেল হয় তখন অঙ্কিত ভাদু রাজস্থান ও পাঞ্জাবের গ্যাংকে সামলানো শুরু করে। এর উপর 4টে খুন ও 15টা চাঁদাবাজির কেস চলছিল। ফেব্রুয়ারি 2019 জির কাপুরে পুলিশের এনকাউন্টার করে এবং সে মারা যায়। কিন্তু শুধু এইটুকুই নয়, জনসত্ত্বে এক রিপোর্টে বলা হয় এর মৃত্যুর পরে এর বাবা হসপিটালে লাশ নিয়ে যেতে বারণ করে। উনি বলে, আমার ছেলে যা করেছে এর ফল এইটাই হওয়ার ছিল, এবং আমি অনুরোধ করছি দেশের যুবকদের কাছে কেউ যেন আমার ছেলের মতো না হয়, আর যদি কেউ হয় তার সাথেও এইটাই হবে। এরকমই একটা কাহিনী ছিল ড্রেডেড ক্রিমিনাল জিতেন্দ্র গোগির। ওই লরেন্স বিষ্ণই কালা জেঠেরির সাথে মিলে গেছিল। 4 বছর পুলিশের সাথে লুকোচুরি চলতে থাকে। অবশেষে মার্চ 2020 পুলিশ একে ধরে। রোহিণী কোর্টে যখন একে নিয়ে যাওয়া হয় হিয়ারিং এর জন্য, তখন 2 জন মানুষ আসে উকিলের পোশাক পরে এবং কোর্টের মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলে। এই 2 জন ছোটার জাগ্গা ও রাহুল ওইখানে পুলিশ দ্বারা মেরে ফেলা হয়। এই জিতেন্দ্র গোগির রাইভাল সুনীল বালিয়ান ওরফে
টিল্লু তাজপুরিয়া গ্যাং এর লোক ছিল। এটার পরে মোটামুটি 1.5 বছর পর টিল্লু তাজপুরিয়াকেও মেরে ফেলা হয়। কোথায়? তিহার জেলে হাই সিকিউরিটি ওয়ার্ডে। গোগি গ্যাংয়ের 4 জন লোক লোহার সুই দিয়ে তার উপর 100-এরও বেশি আঘাত করে। এইভাবে বদলার উপর বদলা নিতে নিতে গোগি ও টিল্লু গ্যাংয়ে ট্রাইবেলে এদের ধরে 20 জন মারা যায়। লরেন্স বিষ্ণুর সহযোগী গোল্ডি বারার এইটার পরে ফেসবুকে একটা পোস্ট করে, আজকে গোগিমান গ্রুপের ভাইয়েরা সব বড় ভাইয়ের মাথা উঁচু করে বড় ভাই গোগির বদলা নিয়ে। আরো যে কুকুর বেঁচে আছে তাদেরও নাম্বার খুব তাড়াতাড়ি আসবে। এই গ্যাংয়ের বন্ধুত্ব বন্ধুরা কোনো 16 মুভির জয়বীরের মতো হয় না, অর্থাৎ এইটাই কিছু ফান্দা আছে কি শত্রু শত্রু বন্ধু হয়। লরেন্স বিষ্ণুই, কালা জেঠেরি, জিতেন্দ্র গোগি ছাড়াও এদের সিন্ডিকেটে আরো কিছু গ্যাং ছিল, যেমন সুবে গুজ্জার ও রাজস্থানের আনন্দ পাল সিং। এদের মধ্যে সুবে গুজ্জারকে 2021-এ হরিয়ানার এক স্পেশাল টাস্ক ফোর্স দ্বারা একে গ্রেপ্তার করা হয় এবং 2022-এ মানেশ্বর নগর নিগমে পুলিশের আলিশান 4তলা বাড়িকে ভেঙে দেয়। অপরাধের কামাইয়ের এই বাড়ির দাম ছিল 4 কোটি টাকা। বলা হয় এই বাড়িটা ইল্লিগাল ভাবে বানানো হয়েছিল। দ্বিতীয় দিকে আনন্দ পাল সিং পুলিশ এনকাউন্টারে মারা যায়। কিছু মাস আগে সিবিআই কোর্ট অবজার্ভ করেছিল কি আনন্দ পাল সারেন্ডার করেছিল, কিন্তু তারপরেও তাকে মেরে ফেলা হয়। আনন্দ পালের সহযোগী অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিন্স কালা জেঠেরিকে বিয়ে করেছিল। একদিকে ছিল লরেন্স বিষ্ণুই, কালা জেঠেরি, গোগি, সুবে গুজ্জার ও আনন্দ পাল সিং এর ক্রাইম সিন্ডিকেট, এবং এদের বিপরীতে ছিল এক দ্বিতীয় ক্রাইম সিন্ডিকেট যেটাতে সামিল ছিল দবিন্দর বাম্বিয়া গ্যাং, নীরজ বাওয়ান, টিল্লু তাজপুরিয়া, সন্দীপ ঢিল্লু ও কৌশল চৌধুরী। এদের মধ্যে বাম্বিয়া ও টিল্লুকে মেরে ফেলা হয় এবং বাকি 3 জেলে বন্ধ থাকে। নীরজ বাওয়ানের উপর 40টারও বেশি কেস আছে, যা মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, চাঁদাবাজি, ল্যান্ড গ্র্যাবিং এর মতো অপরাধ। এপ্রিল 2015 এক রাতে লুকিয়ে লুকিয়ে নিজের পরিবারের সাথে দেখা করতে যায়, তখন দিল্লি পুলিশের এক স্পেশাল সেল তাকে গ্রেপ্তার করে। অক্টোবর 2017-তে ওকে এমন একটা ঘরে রাখা হয় যাতে ওর আশেপাশে কেউ না থাকে। তারপর ওর উকিল কোর্টে অ্যাপ্লাই করে কি একাকিত্বের জন্য মানসিক ভারসাম্যহীনের মতো সমস্যার সে শিকার হচ্ছে। এপ্রিল 2018-তে কোর্ট আদেশ দেয় ওকে অন্য কোনো সিকিউর ওয়ার্ডে শিফট করা হোক, যাতে ও ওইখানে অন্য অপরাধীদের সাথে কথা বলতে পারে। পুলিশের আরো এক সহযোগিতা সচিন ওরফে গোলুকে গ্রেপ্তার করে। ও যে বাড়িতে ছিল ওইটা নীরজের বাবা প্রেম সিং এর নামে ছিল। ওই বাড়িতে একটা এমজি হেক্টর ছিল, একটা স্করপিও যেটাকে মডিফাই করে বুলেট প্রুফ বানানো হয়েছিল, 4টে দেশি কাট্টা, 79টি কার্তুজ ও 2টো স্পেয়ার ম্যাগাজিন পাওয়া যায়। এই জন্য নীরজের পিতা প্রেম সিং কেও অক্টোবর 2022-এ গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় গ্যাংস্টার সন্দীপ ঢিল্লু 2018-তে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। 2020-তে শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকের এই রিপোর্টটা দেখুন। 2 লক্ষ টাকার ইনামি বদমাইশ গ্রেপ্তার। এনকাউন্টারের ভয়ে বউ ভাইরাল করে ভিডিও। ঢিল্লুর বউ ভিডিওতে বলতে দেখা যায়, আমি প্রিয়াঙ্কা ওয়াইফ অফ সন্দীপ, আমার হাজবেন্ডকে ধরা হয়েছে। আমার ভয় ছিল আমার হাজবেন্ডের না এনকাউন্টার হয়। আমি এই কথাগুলো এত পরিষ্কার ভাবে কেন বলছি, যাতে আপনারা বুঝতে পারেন আসলে গ্যাংস্টারদের জীবন কি রকম হয়। যদি কোনো যুবক ঠিক করে সে অপরাধের দুনিয়ায় পা রাখবে, তাহলে তার পরিবার, রিলেটিভ, বন্ধু বান্ধবকে কি কি সহ্য করতে হয়। তৃতীয় গ্যাংস্টার এখানে ছিল কৌশল চৌধুরী। এর ব্যাপারে আগের বছর একটা খবর এসেছিল। পুলিশ হেফাজতে এক নাপিতের কাছ থেকে ট্রিমার কেড়ে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পুলিশ একে বাঁচিয়ে নেয়। অ্যাটেম্প টু সুসাইডের আরো একটা কেস এর উপর লাগিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে এর সাথে জড়িত আরো 2টো খবর আসে। প্রথমে এটা কি এর 2 শুটার রানীবাগে এক বিজনেসম্যানের বাড়িতে গুলি চালায় 15 কোটি টাকা চাঁদার জন্য। একটা চিঠি ছেড়ে যায় যেটাতে লেখা ছিল কৌশল চৌধুরী, পাওয়ান শকেন, বাম্বিয়া গ্যাং। 2টো শুটারকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় খবর দেখুন, কৌশল চৌধুরী লরেন্সকে মারার জন্য প্ল্যান বানায়। এটার মতোই কিছুদিন আগে একটা খবর আসে, ক্ষত্রিয় কর্ণী সেনারা 1,11,11,111 টাকার পুরস্কার রাখা হয় ওই পুলিশ অফিসারের জন্য যে লরেন্স বিষ্ণুইকে মারবে। এটা এই জন্য কর্ণীয় সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগা মেডিকে হত্যা করা হয়েছিল, আর এই হত্যার দায়িত্ব লরেন্স বিষ্ণুইয়ের গ্যাং নিয়েছিল। কিছুদিন পরে এই খবরে একটা আপডেট আছে কি শুধু পুলিশ অফিসার নয়, যদি সাগরমতি জেলে কোনো অপরাধীও লরেন্সকে মারে তাহলে তাকেও এই পুরস্কার দেওয়া হবে। पुलिसकर्मी लॉरेंस बिश्नोई का एनकाउंटर करेगा, उस पुलिसकर्मी को 1,11,11,111 रुपए का पुरस्कार करणी सेना द्वारा प्रदान किया जाए। কিন্তু দ্বিতীয় দিক থেকে কৌশল চৌধুরী ও লরেন্সের হিট লিস্টে থাকে। এইটা লরেন্স এনআইএ কে জিজ্ঞাসাবাদের সময় বলে। কি কারণ আছে এইটার পেছনে? কৌশল চৌধুরীর রোল এইখানে বলা হয় ভিকি মেদুখেরার হত্যার জন্য। ভিকি লরেন্সের কাছের মানুষ ছিল ওই স্টুডেন্ট পলিটিক্স এর সময়। আগস্ট 2021-এ তাকে হত্যা করা হয়। ভিকির নাম আসে অক্টোবর 2020-তে শুধু একটা এফআইআর ছিল। এটা লেখা হয়েছিল চণ্ডীগড়ের সেক্টর 39 পুলিশ স্টেশনে। আর এই এফআইআর এ ভিকির উপর আরোপ ছিল সে লরেন্স গ্যাংকের সদস্য ছিল। ওই গ্যাংকের মেম্বারদের লজিস্টিক্যাল ভাবে সাপোর্ট করত। হত্যার 1 বছর পর মোহালির এসএসপি বিবেক সেল সোনিও নিজের বয়ানে বলেন কি লরেন্স গ্যাংকের কাছের হওয়াতে বিকি রাইভাল গ্যাং বাম্বিহা টার্গেট হয়। দবিন্দর বাম্বিহা মরার পর এই গ্যাংকে চালাতো লাকি পাডিয়াল। দিল্লি পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কেসকে ক্র্যাক করে বলে লাকি পাডিয়ালের ইনস্ট্রাকশনে কৌশল চৌধুরী ও অমিত ডাগর এই ষড়যন্ত্র করেছিল। তার সাব শুটারকে এইটার জন্য হায়ার করা হয়েছিল। বাম্বিহা গ্যাংয়ের 12 জন গ্যাংস্টারকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে 3 জন সাব শুটার সামিল ছিল। ওরাও জিজ্ঞাসাবাদে
কৌশল চৌধুরী ও অমিত ডাগরের নাম নিয়েছিল। এই জায়গায় আমাদের গল্পের আরো একজনের এন্ট্রি হয়। অমিত ডাগরকে নিয়ে নবভারত রিপোর্টে বলা হয়, এক সময় আগে কৌশল ও অমিত ডাগর লরেন্সকে ধমকি দিয়ে মুক্তিপণ চায়। লরেন্স মুক্তিপণ না দেওয়াতে অমিত ডাগরের গুন্ডারা লরেন্সের সাথে মিলিত এক কন্ট্রাকশন কোম্পানির অফিসারকে জয়পুরে হত্যা করে। বলা হয় লরেন্স বিষ্ণোই তখন অমিত ডাগরকে 5 কোটি টাকা মুক্তিপণ দিয়েছিল। আজকের দিনে কৌশল চৌধুরী ও অমিত ডাগর দুজনের জেলে বন্ধ আছে লরেন্স বিষ্ণোইর মতো। অমিত ডাগর লাভ ম্যারেজ করেছিল টুইঙ্কেলের সাথে। এর আগের বছর ওর গ্রেপ্তারের খবর সামনে আসে। এসিপি বারুণ দাহিয়া বলে ও অমিত ডাগরের গ্যাংকে অপারেট করছিল। ওর উপর অভিযোগ ছিল কি গুরগাঁওয়ের খানসা মন্ডিতে সবজি বিক্রেতাদের কাছ থেকে 3 থেকে 4 হাজার টাকা করে চাঁদা নিত। इसको पकड़ने में सफलता प्राप्त करी थी। ये उसके साथ मिलकर खानसा मंडी के अंदर एक्सटॉर्शन उगाही वगैरह का काम कर रही थी। इसके ऊपर अवैध वसूली और एक्सटॉर्शन के संबंध में कुछ ऐसे संगीन आरोप हैं जिसके तहत इसके खिलाफ जो कार्रवाई अमल में लाई जाएगी। কৌশল চৌধুরী অমিত ডাগর ছাড়াও লরেন্স আরো একটা টার্গেট বলেছিল মনদীপ ধড়িয়াল। লরেন্স মনে করে এই বিকির হত্যাকারীদের সাহায্য করেছিল। মনদীপ লাকি পাডিয়ালের সাথে মিলিত ছিল, এর কাজকর্মকে ম্যানেজ করত। ফিলিপিনে একে মারা হয় ও লরেন্স ও গোল্ডিব্রাগ গ্যাং এইটার দায়িত্ব নেন। এরপর আরো একটা টার্গেট সগনপ্রীত সিং, যে মৃত পাঞ্জাবি সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালার ম্যানেজার ছিল। পাঞ্জাব পুলিশ কোর্টে বলে যে এর যথেষ্ট প্রমাণ আছে যে লাকি পাডিয়ালের সাথে সগনপ্রীত সিং বিকির হত্যার ষড়যন্ত্র করত। ও অস্ট্রেলিয়া পালিয়ে গেছিল। ওর উপর ওপেন গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি করা হয়। ওকে আবার ভারতে আনার চেষ্টা চলছে। মে 2022-এ সিদ্ধু মুসেওয়ালার হত্যা হয় এবং লরেন্সের বন্ধু গোল্ডিব্রাগ এই দায়িত্ব নেয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল বলেছিল বিকির হত্যার পেছনে সগনপ্রীত সিং ও সিদ্ধু মুসেওয়ালা ছিল। সিদ্ধু মুসেওয়ালার হত্যার পর টাইমস অফ ইন্ডিয়াতে সিদ্ধার্থ ব্যানার্জির একটা রিপোর্ট ছাপা হয়, যেটা অনেক সোর্স দ্বারা বলা হয় যখনই একটা আর্টিস্ট বড় নামে তৈরি হয় ওর কাছে ধমকির ফোন আসতে লাগে চাঁদাবাজির জন্য। অনেক পাঞ্জাবি সিঙ্গারের ম্যানেজাররা বলে সিঙ্গারদের পাঞ্জাব ইউনিভার্সিটি কলেজে পারফর্ম করার জন্য ডাকা হয়। ওইখানে কিছু গুন্ডা সিঙ্গারদের সাথে কথা বলে যারা স্টুডেন্ট পলিটিশিয়ান ও গ্যাং এর মধ্যে থাকে। ধরুন ওই ছাত্র পলিটিশিয়ান গ্যাং এর সাথে আছে, কিছু সময় পরে গ্যাং বি থেকে চাঁদার জন্য কল আসে। তো অনেক সময় সিঙ্গাররা মুক্তিপণ দিয়ে দেয়, কিন্তু অনেক সময় স্টুডেন্ট পলিটিশিয়ানদের সাথে কথা বলে এবং গ্যাং এর থেকে সাহায্য নেয়। সিঙ্গার নিজে থেকে কোনো গ্যাং বা পলিটিশিয়ানের অংশ হতে চায় না, কিন্তু এইভাবে তারা মাঝখানে ফেসে যায়। এক ইন্টেলিজেন্ট ডিডব্লিউ এর সাথে কথা বলে জানায় এইভাবে যে সিঙ্গার খারাপ মানুষদের সাহায্য নেয়, কিছু সময় পরে ওরাই তার জন্য দানব হয়ে যায়। এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল বন্ধুরা আসলে গ্যাংস্টারদের জীবন কেমন হয়। মুভিতে ও নিউজ চ্যানেল দ্বারা গ্যাংস্টারদের জীবন গ্লোরিফাই করা হয়, অনেক কিছু বেশি বেশি করে স্টাইলিশ ভাবে ওদের দেখানো হয়। এইটাই কারণ অনেক মানুষ এই গ্যাংস্টারদের দেখে ওয়ারশিপ করতে লাগে, কিন্তু এটাই হলো আসল সত্য। কোনো গ্যাংস্টার পুলিশ এনকাউন্টার দ্বারা মারা যায়, কাউকে রাইভাল গ্যাং দ্বারা মারা হয়, তো কেউ জেলে বন্ধ আছে, কারোর বাবা জেলে আছে, তো কারোর স্ত্রী জেলে আছে, কারোর কাকার ছেলে হত্যা হয়েছে, তো কারোর বন্ধু। যারা বেঁচে আছে তারা এইভাবেই বেঁচে থাকে, ডিপ্রেশনের শিকার হয়ে যায়। তো যেমন মুভিতে ও মিউজিক ভিডিওতে দেখানো হয় গ্যাংস্টারদের লাইফ, আসল জীবনে এইটা এতটাও মজার নয় বন্ধুরা। নিজের জীবনের কিছু অর্থপূর্ণ করার চেষ্টা করুন। চাকরি হচ্ছে না তো কিছু দক্ষতা ভাবুন, কিছু কাজ বা ব্যবসার কথা ভাবুন। নিজেকে একা মনে করেন তো নিজের পরিবারের সাথে সময় কাটান, নিজের বন্ধুর সাথে কথা বলো, কিন্তু যতই কিছু হোক কোনো কারণে এই খারাপ রাস্তায় যাবেন না। এবং কাউকে যদি অনুপ্রেরণা হিসেবে দেখতে চান তাহলে অনিল বিষ্ণয়ের মতো মানুষের ব্যাপারে পড়ুন, ওনার থেকে শিখুন। একটা স্যালুট ওই সব সৎ পুলিশ অফিসারদের, হোক সেটা এনআইএ বা পাঞ্জাব পুলিশ ইন্টেলিজেন্স বা উত্তরপ্রদেশের এটিএস, হোক হরিয়ানার পুলিশ অথবা দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স। প্রত্যেক ওই মানুষ যারা সৎভাবে টিকিয়ে আছে আর দেশকে ক্রাইম থেকে বাঁচানোর চেষ্টা করছে, এদের সবাইকে মন থেকে স্যালুট। এই ভিডিওতে আমার ফোকাস বন্ধুরা গ্যাংস্টারদের নিজের জীবনের উপর ছিল। আশা রাখছি সবাই সৎভাবে চলবেন। অনেক অনেক ধন্যবাদ।